এবং আপনারা দেশটা স্বাধীন করার সময় তখন কি আপনারা এই প্ল্যান প্রোগ্রাম নিয়েছিলেন যে আমি আমার দেশটা স্বাধীন করবো, স্বাধীন করার পরে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতকুর থেকে শুরু করে আমার পরবর্তী প্রজন্মের 14 পুরুষ পর্যন্ত এই বাংলাদেশে যত প্রকার আছে গভর্নমেন্টের যত সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করবো। সেই জন্য কি আপনি দেশটা স্বাধীন করছিলেন? শুধু আপনাদের কাছে আমার এই কয়েকটা প্রশ্ন। মুক্তিযোদ্ধার বাচ্চা যারা আসত ওদেরকে আমি বলতেছি, তারা কি এই পরিচয় তারা বড় হবি যে তোর বাপে কি করছিল, তোর দাদা কি করছিল, না তোর নিজের নিজের এই পরিচয় তুই বড় হবি? এমন কোনো কাজ করেন না। আমি জাস্ট একটা রেফারেন্সই দিলাম আপনার মৃত্যুর পরে যাতে কেউ ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না পড়া আপনাকে আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক আছে? এই জিনিসগুলো থেকে বিরত থাকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি আজকে আমার এই ভিডিওটা। আমি জানি আপনারা অনেকে ভালো নাই এবং আমার মতোই যারা আছেন অনেকে ভালো নাই। কারণ আমার যে মাতৃভূমি, আমার যে জন্মভূমি, সেই জন্মভূমি আজকে রক্তে লাল। সেই রক্তে লাল, সেই রক্তে লালের মধ্যে সেই ভরাক্রান্ত যে কণ্ঠ, সেই কণ্ঠ নিয়ে আমি আজকে এই ভিডিওটা করতেছি। আমার ভিডিওটা আরো আগে করা উচিত ছিল, কিন্তু আমি তেমন কোনো সুযোগ পাইনি। আমি কাজকামে একটু ব্যস্ত ছিলাম। যারা আমার মতো রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা এখন আমি মানে বিদেশে প্রবাসী আছেন, তাদের বেদনাটা আমি জানি। তারা কিভাবে আছেন, কিভাবে আছেন, তাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তাদের চিন্তাটা ভাবনা থাকে দেশে তার মা বাবা কিভাবে আছে, তার পরিবার পরিজন কিভাবে আছে, তার ফ্যামিলিটা কিভাবে আছে। ঠিক আছে? আমি রিসেন্টলি ফেসবুকের মধ্যে অনেকগুলো ভিডিও দেখছি। অনেক মানুষের অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক নিরীহ মানুষদেরকে এখানে অত্যাচার করা হইতেছে। রাতের অন্ধকারে এখানে মানুষের বাসা বাসাতে এখানে গ্রেপ্তার করা হইতেছে। তো আমি আর চুপ থাকতে পারলাম না। তো এখন সেই উদ্দেশ্যে আমি কিছু ভিডিওতে আমি কিছু আমার মনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা প্রকাশ করার জন্য আমি কোনো কিছু একটা বলতেছি। ফার্স্ট অফ অল আমি আগে আপনাদের কাছে বলতেছি, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে কখনো জড়িত ছিলাম না এবং ভবিষ্যতে আমি থাকবো না। রাজনীতি থেকে আমি সবসময় দূরে থাকি। কিন্তু আমি যেহেতু থাকি, ইউরোপেও থাকি, ঠিক আছে, ইউরোপের একজন রেসিডেন্ট কার্ড হোল্ডারকারী মানুষ, তারপরও সবার ফার্স্টে যে আমার জন্মভূমি, সেই আমার যে দেশ, যে আমার মাতৃভূমি, সেই বাংলাদেশ হইলো সবার আগে। সেই সেই দেশের নাগরিক হিসাবে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। যদি আমার কোথাও কোনো ভুল থাকে আপনারা আমাকে বলবেন। ঠিক আছে? আমার এই ভিডিওটা আজকে তাদের উদ্দেশ্যে করা হইতেছে যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার বাচ্চারা আছে। অলরেডি আমাকে রাজাকারের বাচ্চা বা রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে। যেহেতু আমিও এখানে ছাত্রদের পক্ষে, ঠিক আছে, তো ছাত্রদের পক্ষে যারা আছে তাদের সবাইকে রাজাকারের উদ্দেশ্য করে সম্বন্ধিত করা হয়েছে যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী। তো সেই হিসাবে আমি একজন রাজাকারের বাচ্চা। তো আমি আমার এই ভিডিওটা কাদের উদ্দেশ্য হইতেছে, আমার এই ভিডিওটা উদ্দেশ্য হইতেছে মুক্তিযোদ্ধার বা বাচ্চাদের নিয়ে। ঠিক আছে? আমি এখানে মুক্তিযোদ্ধার প্রতি যথেষ্ট সম্মান রেখে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার বাচ্চাদের প্রতি আমি কোনো কিছু একটা বলবো। তো চলেন আমি আমার ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি যথেষ্ট সম্মান, এখন আমি সম্মান রেখে আমি বলতেছি। তাদের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন আমি ছুড়ে দিলাম। তো যারা এখানে মুক্তিযোদ্ধা করছেন সশস্ত্র ভাবে, ঠিক আছে, এবং বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন আগে পরে, 30 লক্ষ লোক যারা শহীদ হয়েছেন এবং আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে যারা আমরা এই দেশটা স্বাধীনতা পাইছি, এখন যারা যেই জীবিত মুক্তিযোদ্ধারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা প্রশ্ন। আমিও একজন যোদ্ধা। হ্যাঁ, আমি একজন যোদ্ধা, আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। ঠিক আছে? এবং আমি এটাতে কোনো গর্ববোধ করি না। আমি কোনো গর্ববোধ করি না। আমি দেশের জন্য কোনো কিছু যদি সামান্য কন্ট্রিবিউশন থাকি, তার জন্য আমি মানে তেমন কিছুতে পাবো, সেই জন্য কোনো কিছু আমি কখনো চাই না। মানে তার বিনিময়ে যেমন কোনো কিছু পাবো। তো মুক্তিযোদ্ধাদের কাছে আমার যথেষ্ট শ্রদ্ধা পাবে। আপনাদের কাছে আমার কাছে একটা প্রশ্ন, আপনারা যে দেশটা মুক্তিযুদ্ধ স্বাধীন করছিলেন, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে দেশটা যেভাবে স্বাধীন করছিলেন, এই দেশটা দেখার এখন বর্তমানে যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা দেখার জন্য আপনারা মুক্তিযুদ্ধ করছিলেন? আপনাকে বলেন, আপনারাও তো একসময় ছাত্র ছিলেন। আপনারাও তো ছাত্র যেই ছাত্র সংগঠন থেকে আসেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে, ছাত্র আন্দোলন থেকে শুরু করে অনেক কিছু কইরা, মুক্তিযোদ্ধা কইরা তারপর আপনারা দেশটা স্বাধীনতা করছেন। ইভেন আমাদের দেশে যে জাতীয় যে বঙ্গবন্ধু, যে আমাদের যে জাতির পিতা, ঠিক আছে, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, তিনিও তো ছাত্র রাজনীতির সাথে জড়িয়েছেন। তিনি তো অনেক ছাত্রদের আন্দোলনের সাথে, ছাত্র আপনার অধিকার আদায়ের জন্য অনেক কিছুর সাথে জড়িত করতে হওয়ার পরে গ্রেপ্তার হয়েছেন। অনেক ত্যাগ স্বীকার করার পরে তারপরে তার মাধ্যমে, তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হইতেছে। ঠিক আছে? তিনিও তো ছাত্র রাজনীতির মধ্যে ছিলেন বা ছাত্র আপনারা মনে করেন আন্দোলনে ছিলেন। তাকেও তো অত্যাচার করা হয়েছিল, তাকেও অনেক সময় অন্যায় অত্যাচার করা হয়েছিল। সেটা করছিল কে? অন্য দেশের মানুষরা, পাকিস্তানি হানাদার বাহিনীরা, পাকিস্তানি সরকাররা। এখন আমাদের দেশের যে নর্মাল যেই যারা ছাত্র আছে, তারা তো কোনো মানে
সরকার আন্দোলন, যে সরকার পতনের কোনো আন্দোলনের জন্য তারা কোনো ডাক দেয়নি। তারা তাদের একটা যৌক্তিক দাবির জন্য তারা রাস্তার মধ্যে দাঁড়াইছে। ঠিক আছে? তারা রাস্তার মধ্যে দাঁড়াইতে তারা কি কোনো কিছু করতে পারবো না? আপনারা কি দেশটা স্বাধীন এইভাবে করছিলেন যে এই মানে একটা 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 মানুষের কোনো স্বাধীনতার কোনো মত প্রকাশ করতে পারবো না? একটা যে নরমাল যে ছাত্র, যে কোনো রাজনৈতিক সাথে নাই, আগেও নাই, পিছে নাই, তার একটা জিনিস, ঠিক আছে? তার একটা দাবি, সে দাবির জন্য কি সে কোনো কিছু করতে পারবো না? এই দাবির জন্য কি রাস্তায় দাঁড়ায় একটা আন্দোলন করতে পারবো না? সেই আন্দোলনের জন্য তাকে কি প্রাণ দিতে হবে? এই জন্য কি আপনারা দেশটা স্বাধীন করতেছিলেন? আমাকে এই কথা বলেন। এবং আপনারা দেশটা স্বাধীন করার সময় তখন কি আপনারা এই প্রাণ প্রোগ্রাম নিয়েছিলেন যে আমি আমার দেশটা স্বাধীন করবো, স্বাধীন করার পরে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতকুর থেকে শুরু করে আমার পরবর্তী প্রজন্মের 14 পুরুষ পর্যন্ত এই বাংলাদেশের যত প্রকার আছে, গভর্নমেন্টের যত সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করবো। সেই জন্য কি আপনি আপনি দেশটা স্বাধীন করছিলেন? শুধু আপনাদের কাছে আমার এই কয়েকটা প্রশ্ন। এইবার আমার যে কথাগুলো বলবো এখন, এগুলো হচ্ছে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধার বাচ্চারা যারা আছো, মুক্তিযোদ্ধার বাচ্চারা আমি করে বলতেছি, ঠিক আছে? তারা আছো, তাদের কাছে আমার কাছে এই কোশ্চেন গুলো যারা, ঠিক আছে, এই কথাগুলো তাদের উদ্দেশ্যে আমি করে বলতেছি। দেখেন, আমরা যারা পড়াশোনা করছি একদম লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত, বা অনেক পিএইচডি করে বলছেন, সবসময় আমাদেরকে শিক্ষকরা বা আশেপাশে ময়মুরব্বীরা সবাই প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদেরকে শিখেছে নিজের পরিচয় বাঁচতে। নিজের যে পরিচয়, নিজের পরিচয় বাঁচতে। আমার বাপের কোটি কোটি টাকা আছে, আমার বাপে মুক্তিযোদ্ধা করছে, আমার দাদা মুক্তিযোদ্ধা করছে, আমার দাদা জমিদার ছিল, ঠিক আছে? আমার দাদার একদম গ্রামের গ্রামের মধ্যে একদম পুরা তক সহকারে, পুরা তক আমার দাদার, ঠিক আছে? আমি অমুক বংশের সন্তান। আমার ঢাকার মধ্যে একদম প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আমার 7 তলা বাড়ি আছে, ঠিক আছে? আমার বাপে বাড়ি করে দিয়ে গেছিল, ঠিক আছে? আমার বাপে হ্যান করছে, ত্যান করছে। এগুলাতে পরিচয়ে কি একটা মানুষ বড় হয়? না, নিজের পরিচয় বড় হয়। মুক্তিযোদ্ধার বাচ্চা যারা আসত, ওদেরকে আমি বলতেছি, তারা কি এই পরিচয় তারা বড় হবি যে তোর বাপে কি করছিল, তোর দাদা কি করছিল, না তোর নিজের নিজের এই পরিচয় তুই বড় হবি? আমাকে এই জিনিসটা কোশ্চেন গুলো আনসার দি। তোর বাপে মুক্তিযোদ্ধা করছে, তোর দাদা মুক্তিযোদ্ধা করছে, এরকম করতে গেলে আমার ফ্যামিলিতে যদি আমি তাকাই, অনেক কিছু আছে, আমি এগুলো কোনো কিছু বলতে চাই না, যেহেতু অলরেডি আমাকে রাজা আখ্যা দেওয়া হয়েছে। তো সমস্যা নেই, আমি রাজাকার দিয়ে হয়েছি, রাজাকারই ভালো, সমস্যা নেই। সমগ্র বাংলাদেশের মানুষ যদি নিজেকে নিজেকে রাজাকার বলতে পারে, তাহলে আমিও একজন রাজাকার, কোনো সমস্যা নেই, আমারও বলতে কোনো লজ্জা বোধ করে না। বরং তো আমি আরো গর্ব সহকারে বলতেছি, এই মুক্তিযোদ্ধার বাচ্চা যারা আসত, তারা পালে নিজের যে পরিচয়, নিজের পরিচয় দেয়, নিজের বড় হয়। বাপে কি করছে, দাদা কি করছে, বা নানায় কি করছে, নানি কি করছে, ওগুলা দেখার কোনো দরকার নেই, নিজের পরিচয় বড়। বাপের নাম ভাঙ্গা, দাদার নাম ভাঙ্গা কতদিন খাবি? পারলে যদি নিজের কোনো যোগ্যতা থাকে, নিজের কোনো ক্ষমতা থাকে, নিজের কোনো মেধা থাকে, নিজের যদি সামান্য কোনো কিছু কোনো যোগ্যতা থাকে, সে যোগ্যতাতে বড়। এখন অনেকে বলবি যে এইখানে ইসের এই যে এই কোটা, যে যে জিনিসটা আছে, সেই কোটাতে মুক্তিযোদ্ধার কোটা যারা আছে তাদেরও রিটেন পরীক্ষা দিয়ে পাস করতে হয়, ঠিক আছে? রিটেন পরীক্ষা পাস দিতে গেলেও তারপর তোর একটা না একটা স্টেপে তোর একটা একটা পাস, একটা সুবিধা পাস, ঠিক আছে? এই সুবিধাটা কতদিন? আমার আমার দাদা কি করছিল, আমার নানা কি করছিল, সেইটার হিসাবে কি আমি এখন এই করবো? এইখানে যারা পড়াশোনা করছে, যারা এখানে সমস্যা, সবসময় আমাদেরকে ময়মুরবি, সবসময় শিক্ষক, সবসময় যারা এই আমাদের শ্রদ্ধাভাজন মানুষ, সবসময় সবসময় আমাদেরকে শিক্ষা দিচ্ছে নিজের পরিচয় বড় হও, নিজের পরিচয় বড়। এখানে আপনার এই বাপে কি করছে, নানা কি করছে, দাদা কি করছে, ওগুলা না দেখে নিজে করেন, নিজে কোনো কিছু করেন, ঠিক আছে? এখন আপনি আমার বলতে পারেন আমি কি করতেছি? আমি কখনো আমার বাবা, আমার দাদার নাম ভাঙে আমি কোথাও খাইনি। আমি বরং তো দেশের জন্য যদি সামান্য কিছু করার চেষ্টা করতেছি, আমি দেশে না থেকে ভালো বিদেশে থেকে আমি রেমিটেন্স পাঠায় কিছু একটা করতেছি। আচ্ছা, এইবার আসি যে কথাগুলো, সে কথাগুলো আমি বলবো। বাংলাদেশের ছাত্রলীগ যারা আছে, আওয়ামী লীগের সমর্থিত ছাত্রলীগ যারা ভাই বোন যারা আছে, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। ফার্স্ট অফ অল, আমি আগে তাদের কথাগুলো শুরু করার আগে তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো ছাত্রলীগের ভাই বোন থাকেন, তারা দয়া করে আমাকে একটু নক দিন বা কমেন্ট করেন বা কোনো কিছু মেসেজ দিন, ঠিক আছে? আমি আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, দয়া করে আমি আপনাদেরকে আনফ্রেন্ড করে দেবো। কতজন আছেন আমার লিস্টে আমি জানি না, ঠিক আছে? আমি চাই না এমন কোনো মানুষ যারা আছেন তাদের মৃত্যুর পরে কেউ আলহামদুলিল্লাহ বলুক। দেখেন, কালকে আমি মৃত্যুবরণ করতে পারি, আগামীকালকে আপনিও মৃত্যুবরণ করতে পারেন, ঠিক আছে? এমন মৃত্যু নিয়েন না, এই মৃত্যুর পরে আপনাকে কেউ ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বইলা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এবং আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে এই জিনিসটা একটা কোনো কোনো কোরআন বা কোনো হাদিসে হয়তো বা কোথাও কোনো উল্লেখ করা ছিল যে, যে ব্যক্তি মৃত্যুর পরে কেউ আলহামদুলিল্লাহ বলবে, তাকে বিনা হিসাবে জাহান্নাম দেওয়া হইবে। আমি এটা সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারতেছি না, কোনো রেফারেন্স দিতে পারতেছি না। আমার কোনো এক বন্ধু একটা পোস্ট করছিল, একটা ফেসবুকের মধ্যে, ওইটা দেখা অনুযায়ী আমি বলতেছি, এমন কোনো কাজ কইরেন না। এখনো সচেতন আছেন, ঠিক আছে? এখনো আছে, লাইনের মধ্যে আইসা পড়েন, এমন কোনো কাজ করেন না। আমি জাস্ট একটা রেফারেন্সই দিলাম, যে আপনার মৃত্যুর পরে যাতে কেউ ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না পইরা আপনাকে আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক আছে?
এই জিনিসগুলো থেকে বিরত থাকেন। দেখেন আমি পার্সোনালি, আপনি যেই হন, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত শিবির হন, নর্মাল মানুষ হন, যারাই হন, ঠিক আছে, কারো মৃত্যু আমি কাম্য করি না। আপনারা যারা আওয়ামী লীগের বা এই ছাত্রলীগের নেতা নেত্রী আছেন, ভাই বোন আছেন, ঠিক আছে, তারাও কোনো মা বাবার সন্তান, তারাও কোনো ভাইয়ের বোন, তারাও কোনো বোনের ভাই, তাদেরও পরিবার পরিজন আছে, তাদেরও স্বামী আছে, তাদেরও স্ত্রী আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, তারাও মানুষ। সবার সবার উপরে যারা, মানে সবার উপরে যে কথা, তারা হচ্ছে একটা মানুষ, তারা একটা মানুষ, ঠিক আছে। তো তাদের মৃত্যু আমি কখনো কামনা করি না, কোনোভাবেই না, কোনোভাবেই না। একটা মানুষের যত বড় অপরাধ করে, যত কিছুর, দেশে আইন আদালত আছে, আইন আদালতের মাধ্যমে বিচার হবে। কিন্তু এই যে সাধারণ মানুষগুলো যে পুলিশের গুলিতে মরতাছে, আওয়ামী লীগের অত্যাচারে, বা আপনার এই ছাত্রলীগের এই অত্যাচারে যারা নিরীহ মানুষগুলো যে মরতাছে, ইভেন সাধারণ জনগণের সাথেও তারা মনে করেন যে এই ছাত্রলীগের মানুষগুলো মরতাছে, আমি কোনোভাবেই কাম্য করি না যে একটা একটা তাজা প্রাণ, একটা একটা মানুষও এই অকারণে এখানে মানুষ প্রাণগুলো হারায়। তো সবার কাছে আমি বলতেছি যে মানুষের যে আছে, এই সহ্যের একটা লিমিট আছে, সহ্যের লিমিট যখন মানুষ বের হয়ে যায়, ক্রস হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু মানুষ অনেক কিছু করে ফেলাইতে পারে। আবার আমি বলতেছি এমন কোনো কাজ করেন না, এখনো সচেতন হয়ে যান, ঠিক আছে। এখনো আপনারা করতে হবে, আপনারা যত কিছু বলেন আমার স্বাধীনতার পক্ষে, সমস্ত কিছু পক্ষে, কিন্তু আপনারা ফেসবুক গুলা খুলে দেখেন, ইউটিউব গুলো খুলে দেখেন, মানুষের কমেন্ট গুলো দেখেন, আপনাদেরকে কেউ সাপোর্ট করতেছে না, কোনোভাবে চাইতেছে না যে আপনারা এখানে থাকেন। কেননা এখানে কতগুলা মানুষ আপনার স্বাধীনতার পক্ষে কথা বলবে, এখানে নর্মাল মানুষ যারা আছে, এখানে বিভিন্ন মানুষ যারা আছে, সবাই আপনাদেরকে ঘৃণা করতেছে। তাই না শুনে কেন আপনারা ওই ঘৃণার পথগুলা বাইসা নিবে? সামান্য একটু সামান্য একটু ইয়ের লোভে, স্বাধীনতার লোভে, সামান্য একটু টাকা পয়সার লোভে, সামান্য একটু মনে করেন যে ক্ষমতার লোভে। আবার অনেকে বলতেছেন যে সামান্য একটা চাকরি, সামান্য একটা সরকারি চাকরির জন্য মানুষ রাস্তার মধ্যে নেমে যেতেছে, করতেছে। তারা যদি সামান্য একটা চাকরির জন্য রাস্তার মধ্যে নামতে পারে, এই সামান্য একটা চাকরির জন্য যারা মুক্তিযোদ্ধার সন্তানগুলো আছে, মুক্তিযোদ্ধার বাচ্চাগুলো যারা আছে, মুক্তিযোদ্ধার নাতি নাতকুর গুলো যারা আছে, তারা কেন স্বেচ্ছায় এই জিনিসগুলো ত্যাগ করতেছে না? সামান্য একটা চাকরি যদি সামান্যই হয়ে থাকে, তাহলে সামান্য চাকরিগুলো মুক্তিযোদ্ধার বাচ্চারা গুলা কেন ত্যাগ করতেছে না? ঠিক আছে, তাদেরকে বলেন ত্যাগ করতে, সাধারণ জনগণকে আপনারা কেন না করতেছেন? আবারও বলতেছি, এমন কোন মৃত্যু নিজের নিজে বাইসা নিয়ে না যে মৃত্যুর পরে মানুষ আপনাকে আলহামদুলিল্লাহ বলে। ঠিক আছে, আমি অনেক কথা বইলা ফালাইলাম, অনেক কিছু বইলা ফেলাইলাম, অনেক মনের ভাব আমি প্রকাশ করে ফেলাইলাম। যদি কারো মনে আমি কোনো প্রকার কোনো কষ্ট দিয়ে থাকি, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। সম্পূর্ণ কথাগুলো আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত আমার স্বাধীনতা প্রকাশের যে জিনিসগুলো আছে সেখান থেকে আমি বলছি। এর মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি। আমি আবারও বলতেছি, আমি কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে কখনো জড়িত ছিলাম না, বা ফিউচার আমি থাকবো না, ঠিক আছে। আর প্রবাসীদের উদ্দেশ্যে আমি যারা বলতেছি, এই অনেকে বলতে পারেন যে ভাই সবকিছু বললেন, এই যারা রেমিটেন্সের উদ্দেশ্যে কোনো কিছু আপনারা হয়তো বলতে চাইতেছেন কিনা, হ্যাঁ আমি বলতে চাইতেছি। রেমিটেন্সের যে যারা আছে, তারা বলতেছে হুন্ডিতে পাঠাবেন, তারা বলতেছে এই দেশে টাকা পাঠাইবেন না, এই জিনিসটা আমি একান্ত ভাবে সাপোর্ট করি না। কি জন্য সাপোর্ট করি না? এখানে দেখেন, আপনি হুন্ডিতে টাকা পাঠাইলে এটা দেশের মধ্যে কোনো লাভ হইতাছে না, দেশের মধ্যে কোনো যাইতেছে না, এই কোনো রিজার্ভ বাড়তেছে না, রিজার্ভ আরো ডাউন হইতেছে। এটা যারা পড়াশোনা করেন তারা জানেন যে যখন আপনার রিজার্ভটা খালি হয়ে যাবে, তখন অটোমেটিকলি জিনিসপত্রের দাম এমনি আপনার মনে করেন যে বাড়তি আছে, তখন জিনিসপত্রের দামগুলো আরো হাই হয়ে যাবে। আপনারা বৈধভাবেই টাকা পাঠান, আমিও বৈধভাবেই টাকা পাঠাই, ঠিক আছে। এটার সাথে আমার দেশে মানে যে আন্দোলন যেটা আছে, আন্দোলনের জায়গাটা আন্দোলনে থাকুক, কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোটা আমি মনে করি একটা রিস্ক, ঠিক আছে। কেননা ঘুরে ফিরে দেশটাই আমার, ওই বাংলাদেশটা যতই গরিব হোক, যত কিছু হোক, দেশটা আমার। আপনার আমারই দায়িত্ব এই দেশটাকে মনে করেন যে এই গড়ে তোলা। এখানে যারা আমরা এখানে বাংলাদেশে বসে কিছু করতে পারতাছি না, তারা প্রবাসে বসে আর কি করবো, তারা প্রবাসে প্রতিবাদ করতেছি, শান্তিমূলক প্রতিবাদ আছে, যারা এই বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে নাইমা গেছেন। এবং মিডল ইস্টের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, এগুলো হলো মিডল ইস্টের যে গভর্নমেন্ট, এগুলো হলো একটা জালিম গভর্নমেন্ট। এদের কোনো, এরা বলে যে নবী রাসূলের দেশ, আমাদের দেশে নবী রাসূলের দেশ, কিন্তু নবী রাসূলের দেশ হইলো, আপনার মনে রাখতে হবে, ওই নবী রাসূলের দেশে কিন্তু আবু জেহেলও ছিল, ঠিক আছে। এই যে আমি বিভিন্ন জায়গায় দেখছি, দুবাইতে 10 বছরের জেল, তারপরে আজীবন জেল, কিছু মানুষের মনে করেন যে জোর করে দেশে পাঠাইতেছে, এরা রাস্তার মধ্যে মনে করেন যে শান্তিপূর্ণ একটা একটা সমর্থন করে, দেশের সমর্থন করে একটা শান্তিপূর্ণ একটা প্লে কার্ড নিয়ে দাঁড়াইছে, একটা শান্তিপূর্ণভাবে একটা এই প্রতিবাদ জানাইছে, তার জন্য এখানে ধরে ধরে মানুষগুলো নিতেছে, সৌদি আরব থেকে মানুষগুলো নিতেছে। হ্যাঁ, ওই দেশের আইনের মধ্যে এটা জিনিসটা প্রতিবাদ করা ওই দেশের আইন বিরোধী, ঠিক আছে। কিন্তু আপনারা আইন বিরোধী হইলে আপনারা জিনিসটা বোঝার উচিত ছিল, আইনের মাধ্যমে সমস্ত কিছু করা যায়। এই লোকগুলোর একটা ওয়ার্নিং দেওয়া, মানে কোনো কিছুর বিশাল একটা ওয়ার্নিং দিয়ে ছাইড়া দেওয়া, কিন্তু এখানে কি কোনো 10 বছরের জেল দিলেন, আজীবন জেল দিলেন, ধরে ধরে মানুষগুলো পাঠাইতেছেন। এই জালিমের বাচ্চাগুলো, এই জালিমের দেশগুলো কখনো সোজা হইব না, ঠিক আছে। এগুলা
ওই নবী রাসূলের দেশ বলে, কিন্তু ওই সমস্ত দেশে নারীর ব্যবসা, মদের ব্যবসা বেশি হয়। তখন ওদের কোনো সমস্যা নাই। কিন্তু একটা মানুষ যখন একটা যৌক্তিক অধিকার নিয়ে এখানে দাঁড়াইবো, সেটা নিয়ে মনে করেন তাদের সমস্যা। আমি এখানে ফিউচারে আমি মিডল ইস্টের যেই ইগুলো আছে, অত্যাচারগুলো আছে, এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আস্তে আস্তে বিস্তারিত বলবো। তো সবাই সাবধানে থাকেন ভাই। মিডল ইস্ট থেকে আমিও আইছি। নিজের নিজের জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করেন। এমন কোনো কিছু করেন না যাতে আপনার রাস্তার মধ্যে কোনো সমস্যা বা দেশের কোনো সমস্যায়। আমি এখনো বলতেছি দেশে টাকা বৈধভাবেই পাঠান। কারণ এই দেশটা যে গড়ে তোলার দায়িত্ব আমারই আপনার। ঠিক আছে? দেশে হুন্ডিতে টাকা পাঠাইলে কোনো লাভ হইব না। আপনি মনে করেন যে যেই জিনিসটা আগে ৳১০০ দিয়ে কিনতে হইতো, আপনি হুন্ডিতে পাঠাইলে যখন রিজার্ভ কমে যাবো, তখন ওই জিনিসটা আপনার ৳১৫০ থেকে ৳২০০ দিয়ে কিনতে হইব। তো এটা ঘুরে ফিরে ওটার ইফেক্ট আমার আপনার উপর পড়বে। সরকার তো এগুলোর কোনো চাপ নিব না। ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন। অনেক কিছু বললাম। সবকিছু নিজের ঘাড়ে। সবাই যদি কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন, আমি আবারও বলতেছি দুঃখিত। সবাই ভালো থাকবেন। আর দোয়া করি আমার দেশও যাতে ভালো থাকুক। সবাই আপনারা যার যার জায়গা থেকে দোয়া করেন। বাকিটা ইনশাআল্লাহ উপর আল্লাহ দেখতেছে। উপর আল্লাহ একদিন সবকিছু বিচার করবে। আসসালামু আলাইকুম।